প্রাণপণ লড়াই করে আর পারলেন না, জ্ঞান হারালেন। যদি সাঁতরে তিনি এই দিঘির এপার থেকে ওপারে পৌঁছতে পারেন, কারণ এই দলে অনেক মেয়ে ছিল যারা সলিলবাবুর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। না, মনও লাগে না। সলিল চৌধুরী কলেজে পড়লেও গানের জন্য পড়াশোনায় তার মন লাগতো না। গান নিয়ে একেবারে পাগল ছিলেন তিনি। একটা নাচিয়ে দলের শোতে গিয়ে দুরন্ত সাহসী সলিল চৌধুরী এমন কি বাজি ধরে কিভাবে জলে ডুবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন, সেই গল্পটা আজ শোনাবো। সলিল চৌধুরী যখন কলেজে থার্ড ইয়ারে পড়তেন তখন হ্যারিসন রোডে শান্তিনিকেতন বোর্ডিং হাউসে থাকতেন। তিনি ভালো বাঁশি বাজাতে পারতেন। কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় বাঁশি বাজিয়েছেন। সলিল চৌধুরীর পাশের রুমে কমল নামে মেয়েলি চেহারার এক ছেলে থাকত, যে একটা ডান্স গ্রুপে নাচ করত। কলেজের প্রতিযোগিতায় সলিল চৌধুরীর বাঁশি শুনে কমল প্রস্তাব দেয় তাদের নাচের দলে বাঁশি বাজাতে, কারণ তাদের সঙ্গে যে বাঁশি বাজাতো সে টাকার লোভে অন্য দলে যোগ দিয়েছে। কমল বলল, সলিল চৌধুরী রিহার্সাল প্রতি 5 টাকা পাবেন, বাইরের শোয়ে বাজালে 50 টাকা এবং কলকাতার শোতে 30 টাকা করে পাবেন। কেবল বাঁশি বাজিয়ে যে এত টাকা পাওয়া যেতে পারে তা সলিলবাবু কখনো ভাবতে পারেননি। তাই পড়াশোনার চিন্তা থাকলেও এই প্রস্তাব তিনি ছাড়তে পারলেন না। রাজি হতে কমলের কাছে 10 টাকা অ্যাডভান্সও পেলেন তিনি। প্রসঙ্গত সেই দলটি ছিল বিখ্যাত নর্তকী রাজকুমারী। সলিলবাবু রিহার্সালে যেতে লাগলেন। পরপর সলিলবাবু তার ব্যবহার এবং বাঁশি বাজানোর মাধ্যমে সবাইকে মুগ্ধ করলেন এবং রাজকুমারীর প্রিয় পাত্র হয়ে উঠলেন। রাজকুমারী সলিলবাবুকে ছোট্ট ভাই হিসেবে দেখতেন এবং আগলে রাখতেন, কারণ এই দলে অনেক মেয়ে ছিল যারা সলিলবাবুর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। তাই সলিলবাবুর যাতে পা পিছলে না যায় সেদিকে সেই দিদির কড়া নজর থাকত। এমনি করে সেই দলের সঙ্গে অনেক শো করতে লাগলেন সলিলবাবু। একদিন যশোরে শো করতে গেলেন সবাই। পরপর 2 দিন 2টো শো হাউসফুল। পরদিন ঘটল সলিলবাবুর জলে ডোবার ঘটনা। যেখানে সলিল চৌধুরীদের দলের জন্য ক্যাম্পের ব্যবস্থা, তার পাশেই ছিল একটা বিশাল দিঘি। সলিলবাবু সাঁতার জানতেন। দলের ছেলেরা বাজি ধরল, যদি সাঁতরে তিনি এই দিঘির এপার থেকে ওপারে পৌঁছতে পারেন তাহলে তারা সলিলবাবুকে 1 হাঁড়ি রসগোল্লা খাওয়াবে। তিনি এমনিতে মিষ্টি খেতে ভালোবাসতেন না, কিন্তু বাজিতে পিছিয়ে আসতে সলিলবাবুর আত্মসম্মানে আঘাত দিল। বাজি ধরলেন দিঘিটা সাঁতরে পার হবেন। সাঁতার শুরু করলেন। 20 মিনিট একটানা সাঁতরেও পার করতে পারলেন না, কারণ বর্ষার পর জল অসম্ভব ভারী হয়ে ওঠে, যাতে একটানা অনেকক্ষণ সাঁতার কাটা কষ্টসাধ্য ব্যাপার। সবে দিঘির মাছ পেরিয়েছেন এমন সময় সলিলবাবুর দম ফুরিয়ে গেল। সব শক্তি যেন কোথায় হারিয়ে গেছে। ক্লান্তির ঘুম যেন তাকে আচ্ছন্ন করে ফেলেছে। আর সাঁতার কাটতে পারছেন না। বারবার ডুবছেন, উঠছেন, প্রাণপণ লড়াই করে আর পারলেন না, জ্ঞান হারালেন। জ্ঞান ফিরতে দেখেন তিনি ঘাটে শুয়ে আছেন, আর ডাক্তারবাবু বুকে 2 হাত চেপে আর্টিফিশিয়াল রেসপিরেশন করাচ্ছেন। মাথায় প্রচুর যন্ত্রণা। সেই দিদি সারা রাত ছোট্ট ভাইটি সেবা করলেন। মাথায় অমৃতারঞ্জন লাগিয়ে, কম্বল চাপা দিয়ে, গরম সেঁক দিয়ে পাশে জেগে বসে রইলেন। যদিও যে ছেলেরা বাজি ধরেছিল তারাই সলিলবাবু জলে নামতে পেছন পেছন নেমেছিল এবং সলিলবাবুকে উদ্ধার করে তারাই। তারাও দিদির হাতে তো বকা খেলোই, সলিলবাবু ছাড় পেলেন না। 1 হাঁড়ি রসগোল্লা খাবি তো আমাকে বলিসনি কেন? দিদি এই কথা বলল সলিলবাবুকে। সলিলবাবু কিছুতেই বোঝাতে পারলেন না মিষ্টি তেমন খান না, বাজি ধরেছিলেন অন্য কারণে। তারপর দিদির সেবায় সুস্থ হয়ে উঠলেন সলিলবাবু। আজকের মতো এইটুকুই। সলিল চৌধুরীর জীবনের অজানা এই ঘটনা আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।